সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি ভারতের বিশিষ্ট লেখক খুশবন্ত সিং তার দ্য ভিন্টেজ সর্দার বইয়ে ভারতের প্রখ্যাত লেখক নীরদচন্দ্র চৌধুরীকে নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। নিন্দা, ঘৃণা এবং বিরোধিতার নাম যদি সুখ হয়, তাহলে সেসবের তুলনায় একজন লেখকের জন্য অবহেলার চাইতে ভয়াবহ আর কিছুই হতে পারে না। ডক্টর জনসনের এই কথাগুলো নীরদ চৌধুরী তার আ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থে আমার কপিতে লিখে দিয়েছিলেন। শব্দগুলোর মাঝেই নীরদ চৌধুরীর অতীত জীবন এবং বর্তমান ব্যক্তিত্বের চাবিকাঠি নিহিত। এর মধ্যে দিয়ে একজন মানুষের প্রতি অবহেলার বছরগুলোর পরিস্থিতি ফুটে ওঠে, যিনি সকল সময়ে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। যারা তাকে অবহেলা করেছে তাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তিনি দৃষ্টি আকর্ষণ করতেন এবং তার রূঢ়তার মাধ্যমে তিনি নিন্দা, ঘৃণা ও বিরোধিতা সৃষ্টিতে সফল হয়েছিলেন। বহু বছর পর্যন্ত নীরদ চৌধুরী বাংলায় লিখেছেন, কিন্তু তার প্রথম ইংরেজি গ্রন্থ দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি যে শ্রেণীভুক্ত মানুষ, সেই শ্রেণীর আগ্রহ জাগিয়ে তোলা সম্ভব হয়নি। তার প্রতি বহু বছরের নৈর্ব্যক্তিকতার পর তিনি ইংরেজ ভাবাপন্ন ভারতের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর আন্তরিক পছন্দের মানুষে পরিণত হন। এটি তিনি করেছিলেন অত্যন্ত হিসেব কষে, ঘৃণা প্রকাশের জন্য। তিনি জানতেন যে অশ্বেতাঙ্গ ভারতীয়রা বরং ভারতীয়দের চাইতে অধিক ইংলিশ, কিন্তু তারাই আবার ব্রিটিশের ঘাড়ে উঠে তাদের দেশপ্রেমের ঘোষণা দিতে পছন্দ করে। এর ফলে তারা তাদের নিজেদের ঐতিহ্য হারায় এবং ইংল্যান্ডের সব কিছুকে পুরোপুরি হজম করতে না পারায় বুদ্ধিবৃত্তিক একটি অবস্থা সৃষ্টির ভান করে, যারা গ্রন্থের ভূমিকা বা পর্যালোচনা পাঠের বাইরে সাধারণত যায় না। সেজন্য তিনি তার গ্রন্থ ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। অশ্বেতাঙ্গ হিন্দুস্তানিরা তার টোপ গ্রহণ করে এবং শুধুমাত্র উৎসর্গ পাঠ করেই প্রতিবাদে গর্জে ওঠে। বহু মানুষ যারা অন্য কোনো কারণে আত্মজীবনী পাঠ করে না, তারাও বিস্ময়ের সাথে আবিষ্কার করে যে গ্রন্থটিতে ভারত বিরোধী কিছু নেই, বরং এতে পূর্ববঙ্গের সবচেয়ে চমৎকার চিত্র আঁকা হয়েছে, যা তার আগে এত সুন্দরভাবে কেউ তুলে ধরেননি। এবং অবশেষে ভারত একজন লেখক সৃষ্টি করতে সক্ষম হলো, যিনি সাদাসিধা ভারতীয়বাদকে পুঁজি করেননি, বরং ইংরেজি ভাষাকে সেভাবেই প্রয়োগ করেছেন যেভাবে করা উচিত। যদি কেউ তা করতে পারে, তাহলে বিদ্যমান খুব কম সংখ্যক ইংলিশম্যানের পক্ষেই তা সম্ভব। নীরদ চৌধুরীকে আর অগ্রাহ্য করতে পারে না কেউ। তিনি এবং তার স্ত্রী অমিয় দিল্লির উচ্চ শ্রেণীতে অত্যন্ত কাঙ্ক্ষিত দম্পতিতে পরিণত হন। নৈশভোজের অনুষ্ঠানে তার জ্ঞানের বিশাল ভাণ্ডার সম্পর্কে চর্চা সকলের প্রিয় বিষয় ছিল। নীরদ পরিবারকে নিয়ে আমি প্রথম কাহিনীটি শুনি অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক কর্নেল লক্ষণের দেওয়া একটি ককটেল পার্টি সম্পর্কে। নীরদ চৌধুরী তার স্ত্রী ও পুত্রদের হাফ প্যান্ট ও বুট পরা অনুষ্ঠানে নিয়ে আসেন। পরিচয় পর্বের পর আমন্ত্রণকারী তার কাছে জানতে চান যে তিনি কি পান করবেন এবং তার কাছে যে কিছু উন্নত মানের শেরি আছে তাও উল্লেখ করেন। কোন ধরনের শেরি নীরদ চৌধুরী জানতে চান। অধিকাংশ মানুষের মতো কর্নেল লক্ষণও মাত্র দু ধরনের শেরির নাম শুনেছেন, অতএব উত্তর দেন, দু ধরনের আছে। আপনি কি ড্রাই নেবেন না সুইট?
কিন্তু নীরদ বাবুর জন্য এ উত্তর যথার্থ ছিল না। তিনি তার পুত্রদের একজনকে চেখে তাকে বলতে বলেন। 13 বছর বয়সের বালক এক চুমুক মুখে দিয়ে জিহ্বা নাড়াচাড়া করে এবং চিন্তাযুক্তভাবে ভেবে উত্তর দেয়, নিশ্চয় 1947 সালের অলরোসো। সূর্যের নিচে যে কোনো বিষয়ের উপর আলোচনা করতে পারতেন নীরদ বাবু। এমন কোনো পাখি, গাছ, প্রজাপতি অথবা কীটপতঙ্গ নেই যেগুলোর নাম তিনি ল্যাটিন, সংস্কৃত, হিন্দি ও বাংলায় জানতেন না। লন্ডনে যাবার বহু আগে থেকেই তিনি যে শুধু সেখানকার গুরুত্বপূর্ণ সৌধ ও জাদুঘর সম্পর্কে জানতেন তা নয়, অনেক বিখ্যাত রেস্টুরেন্টের অবস্থানও জানা ছিল তার। কলোজিয়াম থেকে চলে যাওয়া একটি রাস্তার নাম নিয়ে 6 বছর রোমে বসবাসকারী এক মহিলার সাথে তার বিতর্কের কথা শুনেছি, যাতে তার কথা তিনি প্রমাণ করে ছেড়েছেন। আমি শুনেছি তিনি জ্যোতির্বিদদের সঙ্গে নক্ষত্র নিয়ে আলোচনা করেন, 15 শতাব্দীর অজানা ফরাসি সাহিত্যের কবিতার লাইন আবৃত্তি করেন এবং মদের দোকানিকে পরামর্শ দেন বার্গান্ডির সর্বোত্তম দ্রাক্ষারসের বিষয়ে। নোবেল বিজয়ী আইসল্যান্ডবাসী ল্যাক্সনেস সিল্পি তার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে নীরদ চৌধুরী তাকে আইসল্যান্ডের সাহিত্য বিষয়েও বলেছেন বলে আমি শুনেছি। নীরদ বাবু ছোটখাটো আকৃতির, ক্ষীণ স্বাস্থ্যের লোক ছিলেন, 5 ফুটের সামান্য বেশি। বাড়িতে তিনি ধুতি কুর্তা পরে ফ্লোরের উপর বসেই পড়াশোনা ও লেখার কাজ করতেন। কাজের জন্য বাইরে যেতে তিনি পরতেন ইউরোপীয় পোশাক, কোট, টাই, ট্রাউজার এবং বিশাল আকৃতির একটি খাকি রঙের সোলার টুপি। তিনি ঘর থেকে রাস্তায় নামলেই টোকাই ছোকরারা বলতো, জনি ওয়াকার, লেফট রাইট, লেফট রাইট। নীরদ বাবু বিনম্র লোক ছিলেন না। বিনম্র না হওয়ার পিছনে যথেষ্ট কারণ ছিল। জীবিত বা মৃত কোনো ভারতীয় ইংরেজি ভাষায় তার মতো ভালো লিখেননি। তিনি অত্যন্ত ক্রুদ্ধ প্রকৃতির মানুষও ছিলেন। তিনি যখন অর্ধশিক্ষিত তথ্য ও বেকার মন্ত্রী ডক্টর বি.ভি. কেশকার কর্তৃক চাকরিচ্যুত হন, তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন। বহু বছর পর ভারত সরকার যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে পূর্ব পাকিস্তান থেকে সংখ্যালঘু হিন্দুদের পালিয়ে আসার উপর তাকে একটি প্রচারণামূলক পুস্তিকা লিখে দেওয়ার জন্য প্রস্তাব দিলে তিনি ঘৃণার সাথে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। অথচ তিনি তখন চরম আর্থিক সংকটে ছিলেন। আমি যখন অর্থমন্ত্রী টি কৃষ্ণামাচারীর প্রস্তাবটি তার কাছে পেশ করি, তখন তিনি বলেন, ভারত সরকার নীরদ চৌধুরীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে, কিন্তু নীরদ চৌধুরী সরকারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেননি। নীরদ চৌধুরীর দ্বিতীয় গ্রন্থ এ প্যাসেজ টু ইংল্যান্ড ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর গ্রন্থ আলোচনায় যথেষ্ট গুরুত্ব পায়। পরপর 3টি সংস্করণ দ্রুত নিঃশেষিত হয় এবং কোনো ভারতীয় লেখকের লেখা ইংল্যান্ডে বেস্টসেলারে পরিণত হওয়ার প্রথম মর্যাদা লাভ করেন তিনি। লন্ডনের বিখ্যাত বুক স্টোর ফয়েলসের রাস্তার দিকে কাঁচে নীরদ চৌধুরীর বিরাট এক ছবি সাঁটানো হয়েছিল এই উপলক্ষে। কিন্তু ভারতীয় সমালোচক অতীতের মতোই চরমভাবে তাদের ক্রুদ্ধভাব প্রকাশ করেছিলেন। নীরদ চৌধুরীর প্রতিক্রিয়াও ছিল অনুরূপ। যারা ভালো কিছু জানে না, প্রথমে নীরদ চৌধুরী তাদের অগ্রাহ্য করতে চেষ্টা করেছেন, কিন্তু কাজ না হওয়ায় মলাট পড়ুয়াদের প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন। এই বিপরীত দুটি দৃষ্টিভঙ্গির সাথে তিনি কি করে আপোষ করেন সে সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তর দেন, আমি কি লিখেছি তা না পড়েই যখন কেউ আমার বই সম্পর্কে বাজে কথা বলে,
তখন আমি নিজেকে মনে করি একজন পিতার মতো, যার কন্যার প্রতি নোংরা মন্তব্য করেছে কোনো মাতাল। আমি তাকে শাস্তি দিয়ে সংশোধন করতে চাই। এরপর তিনি বিশেষ বাঙালি ধরনে তার শাস্তি দেওয়াটা প্রদর্শন করেন। আমি তাদেরকে আমার চপ্পল দিয়ে মারতে চাই। কয়েক বছর আগে নীরদ বাবু লন্ডনের এক মর্যাদাপূর্ণ সাপ্তাহিকীতে লিখিত এক নিবন্ধে উল্লেখ করেন যে বইয়ের রয়্যালিটির উপর নির্ভর করে কি কঠিন পরিস্থিতির মধ্যে কাটছে তার দিন। আমার কলমে আমি তার লেখাটির সার সংক্ষেপ প্রকাশ করি। কে কে বিড়লা নীরদ চৌধুরীকে জানানোর জন্য আমাকে লিখেন যে তিনি তার অবশিষ্ট জীবনের জন্য তার কাঙ্ক্ষিত পরিমাণে ও যে কোনো দেশের মুদ্রায় তাকে বৃত্তি দিতে পারলে আনন্দিত হবেন। বিড়লার চিঠি আমি নীরদ বাবুর কাছে পাঠিয়ে দেই। তিনি আমাকে লিখেন বিড়লার উদার প্রস্তাবের কারণে তাকে ধন্যবাদ জানাতে, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। দুঃখ হয় যে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া CBE কমান্ডার অফ ব্রিটিশ এম্পায়ার খেতাব গ্রহণ করেছেন। তার উপযুক্ত ছিল পিয়ারেস খেতাব, কারণ তিনি মেধা ও শিক্ষায় ছিলেন জুরিহীন। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।